আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৭ দফা দাবিতে এই সমাবেশ করছে দলটি। সমাবেশে সভাপতিত্ব করছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতারা তাদের বক্তব্যে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব দলের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, সংখ্যানুপাতিক অর্থাৎ পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ ৭ দফার দাবির পক্ষে বক্তারা তাদের মতামত তুলে ধরেন। জামায়াতে ইসলামের নেতারা ছাড়াও এনসিপি, গণ অধিকার পরিষদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা সমাবেশে বক্তৃতা করেন। এর আগে সমাবেশ শুরুর অনেক পূর্বেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন জামাত শিবিরের নেতাকর্মীরা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পথে সোহরাওয়ার্দী উদ্যানমুখী নেতাকর্মীদের মিছিল আসতে থাকে। রাজধানীর বাইরের জেলাগুলো থেকে রেলপথ, নৌপথ, সড়ক পথে নেতাকর্মীরা ঢাকা পৌঁছান। ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা পায়ে হেঁটে পৌঁছান সমাবেশ স্থলে। ব্যানার, ফেস্টুন আর দলীয় ও জাতীয় পতাকা নিয়ে সমাবেশে উপস্থিত হন তারা। স্লোগানে দিনভর মুখর ছিল ঢাকার রাজপথ। সমাবেশ ঘিরে শৃঙ্খলা বিধানে জামায়াত ইসলামীর ৬,০০০ স্বেচ্ছাসেবক কাজ করছে। স্পষ্ট করে বলতে চাই, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে। এই বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে। ফ্যাসিস্ট বিরোধী ২৪-এর শক্তি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে বাংলাদেশের মানুষ যে শাসনতান্ত্রিক এবং সরকার ব্যবস্থার পরিবর্তনের আওয়াজ উঠিয়েছে, সরকারকে বলতে চাই, সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করে সেটাকে সুরক্ষা দিয়ে বাস্তবায়নের জন্য লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের মধ্য দিয়ে এলএফ করে সেটাকে বাস্তবায়ন করতে হবে। আজকের এই জনসমুদ্র প্রমাণ করে ১৭-১৮ বছর ধরে জামাত ইসলামী তথা ইসলামী শক্তির উপরে যে অত্যাচার, জুলুম, নিপীড়ন হয়েছে, তার বিরুদ্ধে এই জনসমুদ্র হচ্ছে গণবিস্ফোরণের সৃষ্টি করেছে। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নূর, সমাবেশ শুরু হয়েছে বেশ খানিকটা সময় হলো, সকাল থেকেই সমাবেশে কর্মীরা আসতে শুরু করেছেন। এখন কে বক্তব্য রাখছেন? তাসরিমা নাহিদ, জামায়াতে ইসলামীর যে সমাবেশ সেটি প্রায় শেষের দিকে। আর কিছুক্ষণ পরে হয়তো জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কথা বলবেন এবং তার কথার মধ্য দিয়ে হয়তো আজকের যে সমাবেশ সেটি শেষ হবে এবং তার যে বক্তব্য, সেই বক্তব্য থেকে জামায়াতে ইসলামী আজকে তাদের দাবি এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে যারা সারা দেশের মানুষ এবং জামায়াতে ইসলামীর দেশব্যাপী যে নেতাকর্মীরা রয়েছেন তাদের প্রতি জামায়াতে ইসলামীর যে বার্তা, সেই বার্তা সুস্পষ্ট করবেন। এবং আজকে দুপুর ২টায় এই সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তার আগে সাংস্কৃতিক কর্মকাণ্ড চলে। তারপর ২টার থেকে যে আনুষ্ঠানিক সমাবেশটি শুরু হয়েছে, এই সমাবেশে জামায়াত ইসলামীর পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা এসেছেন এবং তারা জামায়াত ইসলামীর যে দাবি, ৭ দফা দাবি, সেই ৭ দফার দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের ইসলামপন্থীদের একটি জোটের যে সম্ভাবনা, সেই সম্ভাবনার কথাও তারা তুলে ধরেছেন। এবং জামায়াত ইসলামীর নেতারা সুস্পষ্ট করে, যারা এখন পর্যন্ত বক্তব্য রেখেছেন, তারা সুস্পষ্ট করে বলছেন বাংলাদেশে ভবিষ্যতে কোনো ধরনের আধিপত্যবাদী শক্তির আগ্রাসন তারা মেনে নেবে না এবং একই সঙ্গে আধিপত্যবাদী শক্তির গোলামি করে এই ধরনের কোনো সরকার দেশের বাইরে থেকে নিয়ন্ত্রিত হয়, এই ধরনের কোনো সরকার বাংলাদেশে যাতে প্রতিষ্ঠিত না হয়, সেই ধরনের কোনো সরকার যদি প্রতিষ্ঠিত হয় সেটি জামায়াত ইসলামী রুখে দেবে এবং সেটি জামায়াত ইসলামী হতে দেবে না। এই ঘোষণা তারা
জামায়াত ইসলামীর যে সমস্ত নেতারা মঞ্চ থেকে বক্তৃতা দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, তারা সুস্পষ্টভাবে বলেছেন আজকের এই সমাবেশ থেকে জামাত 7টি সুনির্দিষ্ট দাবি উপস্থাপন করছে এবং সেই দাবিগুলোর প্রথমে তারা আগামী নির্বাচনের আগেই লেভেল প্লেইং ফিল্ড যেন করা হয়, নির্বাচনে যাতে কোনো ধরনের কারচুপি না হয় এবং প্রশাসন যাতে কোনো একটি রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব না করে এবং সুষ্ঠু নির্বাচন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেন হয়, সেজন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন তাদের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন এবং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা যাতে দেশে তৈরি না হতে পারে সেজন্য যেই ধরনের সংস্কার প্রয়োজন, মৌলিক সংস্কার, তারা বলছেন এই মৌলিক সংস্কারের আগে নির্বাচনের শিডিউল বা তফসিল ঘোষণা করা যাবে না, এই ধরনের ঘোষণা তারা এখান থেকে দিচ্ছেন। এবং জামায়াত ইসলামীর নেতারা বলছেন যে বাংলাদেশের যে নাগরিকরা দেশের বাইরে থেকে কষ্ট করে অর্থ উপার্জন করে এদেশের যে অর্থনৈতিক চাকা সেটি সচল রাখছেন, তাদের যে নাগরিক অধিকার রয়েছে, তাদের যে ভোটাধিকার রয়েছে, সেই ভোটাধিকার প্রয়োগের যেই সুযোগ, সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে না এবং আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচন থেকে জামায়াত ইসলামী বলছে যে প্রবাসে যারা রয়েছেন বাংলাদেশের নাগরিক, আগামী নির্বাচন থেকেই তাদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করতে হবে এবং সেজন্য এখন থেকে এই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়া জামায়াত ইসলামীর পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশে যে বিদ্যমান নির্বাচন ব্যবস্থা রয়েছে এই বিদ্যমান নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করে পিআর পদ্ধতিতে সংসদের নিম্নকক্ষ এবং উচ্চকক্ষে নির্বাচন করার জন্য যেই নির্বাচন হলে পরে বাংলাদেশে ফ্যাসিবাদ অথবা স্বৈরতান্ত্রিক সরকার হবার মতো কোনো পরিস্থিতি না থাকে সেটি যেন সরকার নিশ্চিত করে, সেই দাবি তারা এখান থেকে জানাচ্ছেন। এবং এই একটু পরে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কথা বলবেন এবং তার কথা থেকে জামাত ইসলামীর নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি আগামী নির্বাচন এবং আগামী নির্বাচন ছাড়াও যেই বার্তা জামাত ইসলামী দিতে চায় এবং আজকে এত বড় সমাবেশ থেকে এই সমাবেশ থেকে যে বার্তা দিতে চায় সেটি আমরা স্পষ্ট করে জানাতে পারবো। তাসরিমা। দর্শক, শুনছিলাম জামাতের সমাবেশের খবর। সমাবেশের বাইরের খবর জানাচ্ছেন সহকর্মী আরাফাত ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আরাফাত, আমরা সমাবেশ স্থলের খবর জেনেছি, আমরা দেখেছি প্রচুর কর্মী সেখানে যুক্ত হয়েছেন, আপনি বাইরে আছেন, সমাবেশ স্থলের বাইরের পরিস্থিতি আমাদের জানান। সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে 7 দফা দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশটি ডেকেছিল সেটি প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং যেহেতু শেষ পর্যায়ে আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সমাবেশস্থলের যে আশেপাশের এলাকা, সেই আশেপাশের এলাকাগুলোতে কিন্তু যানজটের একটি জটলা সৃষ্টি হয়েছে। যদিও যানজট নিরসনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ট্রাফিক পুলিশের পাশাপাশি আমরা দেখতে পেয়েছি তাদের যে নিজস্ব স্বেচ্ছাসেবী তারাও কাজ করছে, তবে ঢাকার বিভিন্ন প্রান্তের যে সকল প্রবেশমুখ থেকে শুরু করে রাজধানীর ভেতরে যে সকল সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে বিশেষ করে যদি বলে রাখি গণপরিবহনের যে সকল যাত্রীরা রয়েছেন তাদের কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে এবং তারা যেমনটি বলছেন তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে শুধুমাত্র যানজটের কারণে। একই সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা সমাবেশ স্থলে এসেছিলেন তাদের কিন্তু মাইলের পর মাইল কিন্তু পায়ে হেঁটেই পথ পাড়ি দিতে হচ্ছে এবং যেটি বলা যেতে পারে যেহেতু বৃহৎ একটি সমাবেশকে কেন্দ্র করে সকালের পর থেকে আমরা দেখতে পেয়েছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা প্রবেশ করছিলেন। দুপুরের পর কিছুটা সমাবেশ কেন্দ্রস্থলের নেতাদের অবস্থানের কারণে কিন্তু মহাসড়কগুলোতে যানজটের কিছুটা স্বাভাবিক পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছিল, তবে বিকালের পর থেকে এখন যতই সমাবেশ শেষ হওয়ার মুহূর্তের দিকে আগাচ্ছে তত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সড়কে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি এবং বিভিন্ন পয়েন্টে যাত্রীরা অবস্থান করছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সমাবেশকে কেন্দ্র করে যানজট বা জনসাধারণের ভোগান্তির চিত্রের সর্বশেষ খবর। দর্শক, সমাবেশ স্থলের বাইরের খবর শুনছিলাম এতক্ষণ। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে ঘিরে সংঘর্ষের পর জারি করা কারফিউ আজ সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত শিথিল করায় জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। 14 ঘন্টা কারফিউ শিথিল থাকায় সকালেই খুলেছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে প্রাণচাঞ্চল্য। সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ, কোটালীপাড়া, কাশিয়ানী থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 2600 জনকে আসামি করে পৃথক 3টি মামলা দায়ের করা হয়েছে। গত 12 ঘন্টায় 110 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত 277 জন গ্রেপ্তার হলো। জেলার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।
গোপালগঞ্জে 5 জনের মৃত্যু নিয়ে চলমান বিতর্কের বিষয়ে প্রয়োজনে লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল পরিদর্শন শেষে একথা জানান তিনি। ঢাকার যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলির যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা হবে। এটা ব্যাপারে একটা কমিটি গ্রহণ করা হয়েছে, এই কমিটিতেই নির্ধারণ করবে এটা কার দায়। পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়নে কিছু সমস্যা আছে, সেটি সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের এক সভায় একথা বলেন তিনি। সমস্যা সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে সমস্যা যে আছে সেটাকে স্বীকার করা। আমরা মনে করি যে আসলে চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কিছু সমস্যা রয়ে গেছে, সেই সমস্যাগুলি আমরা সমাধানের চেষ্টা করছি। আমরা চেষ্টা করেছি যে ছোট বিষয়গুলি যেগুলি সহজে সমাধান করা যায় সেগুলিকে আমরা শেষ করে ফেলি, আর যেগুলি একটু কঠিন বিষয় আছে সেগুলিকে কিভাবে সমাধান করা যায় আমরা সেটার রাস্তা বরং খোঁজার চেষ্টা করি। বিএনপির স্থানীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের মাধ্যমে দেশের মালিকানা মানুষের হাতে ফিরিয়ে দেয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই, অন্যথায় বাংলাদেশের জন্য বিপদ হবে। দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা আমরা ফিরিয়ে দিতে চাই, এর বাইরে তার কোনো রাজনীতি নেই। সুতরাং এখনো আমি মনে করি আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে সেই নির্বাচনকে সফল করার জন্য, একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমাদের সকলকে মিলে কাজ করতে হবে। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে কুমিল্লা ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্ট ল অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার দেয়া সময় অনুসারেই নির্বাচন হবে। পিআর পদ্ধতি প্রসঙ্গে প্রেস সচিব জানান, বিষয়টি নিয়ে সকল রাজনৈতিক দল ও কমিশন কথা বলছে, আন্তরিকতার সাথে বিষয়টি আলোচনা করা হচ্ছে। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নাই। নির্বাচন ভালো হবে, নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং লেভেল প্লেইং ফিল্ড থাকবে। এটা ন্যাশনাল কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা হচ্ছে, যেই ধরনের সিনসিয়ারিটি শো করছেন, যার ফলে দেখেন খুব দ্রুত অনেক বিষয়ে ঐক্যমত্য পৌঁছানো। জনগণ সংস্কার চায়, তাই সংস্কার ছাড়া দেশের কোনো নির্বাচন অর্থবহ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে কক্সবাজারে পাবলিক লাইব্রেরির ময়দানের পথসভায় তিনি এসব কথা বলেন। কে পিআর পদ্ধতি বুঝলো আর কে বুঝলো না তাই বলে সংস্কার থেমে থাকবে না বলেও মন্তব্য করেন নাহিদ। আর জুলাই মাসেই জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে কক্সবাজারে গডফাদার তৈরি হয়েছিল, বাংলাদেশে নতুন করে আর কোনো গডফাদার তৈরি হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নাহিদ। এর আগে কক্সবাজার বাস টার্মিনাল থেকে জুলাই পদযাত্রা শুরু হয়। আমরা বলেছি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে। কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ফলে অবশ্যই উচ্চকক্ষে পিআর হতে হবে। নির্বাচন কমিশন, দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন ছাত্র সংগঠন সংহতি প্রকাশ করে অংশ নেয়। সমাবেশে নিহত সাজিদ আবদুল্লাহর মৃত্যুর কারণ অনুসন্ধান করে দ্রুত তদন্ত রিপোর্ট দিতে প্রশাসনকে হুঁশিয়ারি দেওয়া হয়।
কোনো শ্রমিককে যেন কারখানার মালিক কালো তালিকাভুক্ত করতে না পারে সে ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। বিকেলে সাভারের গেন্ডাবালু মাঠে শহীদের স্মরণে জুলাই পূর্ব জাগরণ 2025 পালন উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে সব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, বিজিএমইএ সহ সভাপতি সহ কর্মকর্তারা। জুলাই আন্দোলনে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের গুলিতে শহীদ হন ময়মনসিংহের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা রেদওয়ান আহমেদ সাগর। দিনটি উপলক্ষে সাগর সহ ময়মনসিংহ জেলার 42 শহীদদের স্মরণে দুপুরে টাউন হলে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এর আগে সকালে শহীদ সাগর চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সিলেট জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিক আবু তুরার মৃত্যুবার্ষিক আজ হত্যাকারীর বিচার দাবি করেছেন সাংবাদিক, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। দিবসটি উপলক্ষে নরসিংদীতে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। দর্শক, এই ছিল দেশের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।